এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমার কটা ছিল? 518টা বলে স্বরূপকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। রান্নাঘরে মা, চাচি, খালা, ফুপারা তখন আসর বসিয়ে সকালে নাস্তা বানাতে ব্যস্ত। ওকে দেখে চাচি আম্মা খুব খুশি হয়ে বললেন, বউটা একেবারে চাঁদের মতন হয়েছে। মামিমা এগিয়ে এসে বললেন, দেখি দেখি, কালকে তো মেকআপ ছিল, মেকআপ ছাড়া কেমন দেখি, নাকি এখনো মেকআপ করছো? তনয়া জিজ্ঞেস করলো। আমি কি করব? শাশুড়ি মা বললেন, বসে থাকো, খাবার হলে খাবে। সকালের খাওয়া শেষে সবাই গোছগাছ করতে ব্যস্ত হয়ে পড়ল। রাত 11টায় ট্রেন। স্বরূপের মা বাসে যাতায়াত করতে পারেন না বলেই ট্রেনে ভরসা। তনয়া প্রথমবার ট্রেনে যাবে। সে বেশ উত্তেজিত হলেও এই মুহূর্তে ঝামেলায় আছে। কিছুতেই বুঝতে পারছে না কি কি নেবে। বাপের বাড়ি থেকে বিশাল 4টে সুটকেস যাবতীয় জিনিসপত্র এসেছে। মা গুছিয়ে দিয়েছেন। সে জানেও না কোথায় কোন জিনিসটা আছে। তার উপর কি কি নেবে না নেবে সেটাও একটা প্রশ্ন। স্বরূপের মা নিজের গোছগাছ নিয়ে ব্যস্ত। এদিকে স্বরূপ সেই যে সকালে বের হয়েছে তার খবর নেই। তনয় অনেকবার তাকে ফোন করলো, স্বরূপ ফোন তুলল না। তনয় ইচ্ছে হলো নিজের চুল ছিঁড়তে। সবগুলো সুটকেস খুলে জিনিসপত্র গোছাতে গিয়ে সে আরও এলোমেলো করে ফেলল। সন্ধ্যা 7টায় স্বরূপ ফিরল। 7:30টার মধ্যে রওনা দেবে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন কাছেই, তবুও আগে পৌঁছে যাওয়া ভালো। ঘরে ঢুকে অবস্থা দেখে তার মাথায় হাত পড়ল। পুরো ঘর এলোমেলো, শাড়ি, গয়না, কসমেটিক ভিড়ে তনয়া বসে আছে। সে নিজেও এলোমেলো। স্বরূপ হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, হচ্ছেটা কি? বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? কোনটা নিব আর কোনটা নিব না। স্বরূপ ঘরের চারিদিকে আরেকবার চোখ বোলালো। তার মাথায় ঝিমঝিম করছে। সে বিছানায় বসে একটু স্থির হয়ে পড়ল। তোমার যে জিনিসগুলো খুব দরকার শুধু সেগুলো নাও। কিন্তু আমার সবই প্রয়োজন। এত জিনিস নিতে চাইলে পুরো ট্রেন ভাড়া করতে হবে। করে ফেলো প্লিজ। স্বরূপ তনয়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে সত্যি পাগল হয়ে গেছে কিনা। তনয়া কাঁচুমাচু মুখে বলল, আমি কোনোদিন দূরে জার্নি করিনি, জানবো কি করে কিভাবে প্যাকিং করতে হয়, কি কি নিতে হয়। এসব কে গুছিয়ে দিয়েছিল আসার আগে? মা। সবই মা? তোমার সাথে মাকেও নিয়ে আসা দরকার ছিল। আনলেই পারতে। এর চেয়ে সহজ তোমাকে মায়ের কাছে রেখে আসা। বিয়ের আগে কিছু শিখতে টিকতে হয় নাকি? তনয়া ঠোঁট ফুলিয়ে বলল, এখন খোটা দিচ্ছ? বাকি জীবন কি করবে? হে আল্লাহ, আমাকে কি শাস্তি দিলে তুমি? স্বরূপ ভ্রু কুঁচকে বলল, ঢং তো ভালোই পারো। বিয়ের জন্য ওইটুকু পারলেই হয়। ওইটুকু ছেলে পটাতে কাজে লাগে, সংসারে নয়। শোনো, বারবার উল্টো পাল্টা কথা বলবে না। সবার চরিত্র একরকম হয় না। আচ্ছা, এই টপিক বাদ। কয়টা বাজে দেখেছো? সর্বনাশ, আমার জিনিসপত্র প্যাক করা বাকি। তুমি একটা ধ্যাত, ওঠো। নতুন শাড়ির ওপর বসে আছো কেন? তনয়া উঠে দাঁড়িয়ে পড়ল। তার নিচে পরে সুন্দর শাড়িটা মোটামুটি ভর্তা হয়ে গেছে। আসলে সে এত পাগল হয়েছিল যে এতক্ষণ বুঝতেও পারেনি কোথায় বসে আছে। স্বরূপ বিড়বিড় করছে রাগে, সেই সাথে কাজ করছে। একটা সুটকেস খালি করে ফেলল সে। তারপর বলল, সবার আগে জামা কাপড়। আমরা 5 দিন থাকবো, তাই 5 দিনের জামা কাপড় নিলেই চলবে। এর মাঝে একদিন অনুষ্ঠান। সেদিন তার সহ মোট 5টা শাড়ি নিয়ে নিল সে। তনয়া সেগুলোকে সাথে মিলিয়ে ব্লাউজ, পেটিকোট আর অন্তর্বাস গুছিয়ে নিলে স্বরূপ সুন্দর ভাজে ভাজে গুছিয়ে ফেলে বলল, এবার শাড়ি পরতে ইচ্ছে না হলে সালোয়ার কামিজ পরতে হবে, তাই 5 সেট কামিজ নিতে হবে। স্বরূপ চোখ কপালে তুলে বলল, ফাজলামো নাকি? সত্যি। স্বরূপ আর কথা পারল না। সালোয়ার কামিজ নিল, রাতে পরার জন্য নরম জামা নিল। এরপর এক এক করে গোছানো হলো কসমেটিক, গয়নাঘাটি। 2টো সুটকেস তালাবন্ধ করার পর তনয় আমতা আমতা করে বলল, আরো কিছু জিনিস। আরো কি? একটা হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার আর একটা টিস্যু নেবার জায়গা নেই। এসবেই চলবে, চুপ করে বসো। তনয়া বসে পড়ল। স্বরূপ ওর বাকি জিনিসগুলো অগোছালোভাবেই আলমারিতে তুলে রাখলো। গোছানোর সময় নেই। এবার সে নিজে জামা কাপড় গোছাতে শুরু করলো।
তিনটা শার্ট, তিনটা টি শার্ট, একটা পাঞ্জাবি, কোট, প্যান্ট, দুটা ট্রাউজার, পারফিউম আর সেভিংয়ের সরঞ্জাম ঢুকিয়ে সুটকেস বন্ধ করে দিল। 10 মিনিটের ব্যাপার। তনয় হাঁ করে দেখলো শুধু। স্বরূপ ওর দিকে চেয়ে মুচকি হেসে বলল, কি হলো? হয়ে গেল। জি হয়ে গেল। এর চেয়ে কম জিনিসেও হয়। ভাগ্যিস ছেলে হয়ে জন্মাইনি। স্বরূপ চোখ গোল গোল করে বলল, আমি ভেবেছিলাম উল্টোটা বলবে। আহারে, যদি ছেলে হয়ে জন্মাতাম। এখানেই তো তোমার আমার চিন্তার পার্থক্য। কিন্তু ছেলে হতে চাও না কেন? ছেলে হয়ে তোমাকে 3টা সুটকেস গোছাতে হলো, আর আমি মেয়ে হলে চুপচাপ বসে দেখলাম, কিছুই করলাম না। এই জন্যই ছেলে হতে চাইনি। স্বরূপের মুখটা দেখার মতো হলো। সে মুখ বাঁকা করে বলল, তোমার মতো অলস আর অকর্মা মেয়ে আমি জীবনে দেখিনি। আবার বড়াই করে বলছো? এই জন্যই তো আল্লাহ আমাকে পাইয়ে দিলেন। বলো, তোমার কি মনে হয় আমি সব সময় তোমার জিনিসপত্র গুছিয়ে দেব? আর এই ঝামেলা পোহাবে না বলে দিলাম। আর দাও বা না দাও, আজ তো দিলে, একদিনেই পয়সা উসুল। স্বরূপ কি যেন বলতে যাচ্ছিল, মা ঘরে ঢুকলেন এমন সময়। তনয়াকে দেখে আঁতকে উঠে বললেন, হায় হায়, তৈরি হবে কখন? 8:30 বাজলে চললো। এই তো মা, এক্ষুনি রেডি হচ্ছি। তনয় জামা কাপড় নিয়ে দ্রুত বাথরুমে ঢুকে গেল। স্বরূপ মাকে বলল, তোমরা সবাই রেডি? আমি তো অনেকক্ষণ আগেই তৈরি হয়ে বসে আছি। তুমি তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, বাবা থাকতে তুমি তোমার জিনিসপত্র নিজেই গোছাতে নাকি বাবাকে দিয়ে করাতে? মা ইঙ্গিত বুঝে মুখ টিপে হেসে বললেন, আমার ব্যাগ গোছানো তোর বাবার কোনোদিনও পছন্দ হতো না, নিজ থেকেই গুছিয়ে দিত সব সময়। স্বরূপ আপন মনেই বলল, বিয়েটা তাহলে জেনেটিক্যাল। এজন্যই এই অকর্মার ঢেকির জন্য এত কিছু করে ফেলছি, নয়তো আমার কোনো ঠেকা পড়ছে। কি বলিস এসব? না না, কিছু না, চলো সব নিচে নামিয়ে রাখি, গাড়ি চলে আসবে এক্ষুনি। স্টেশনে গিয়ে তারা জানতে পারলো ট্রেন আসতে 1 ঘন্টা লেট হবে। সবাই ওয়েটিংয়ে রুমে বসে রইল। তনয়া স্টেশনে আসার পর থেকেই বেশ আগ্রহ নিয়ে চোখ বড় বড় করে সবকিছু দেখছে। স্টেশনে শুয়ে থাকা ভিখারি থেকে শুরু করে পানির বোতলওয়ালার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে সে। সবকিছু যেন সুন্দর লাগছে। তার পাশে বসে সরব বিরক্ত মুখে মোবাইল স্ক্রল করছে। তনয়া মাঝে মধ্যে আর চোখে দেখছে। স্বরূপ আপাতত ভিডিও অপশানে ঘুরছে। সুন্দরী সংবাদ পাঠিয়ে কি সব হাজিবাজি বলছে সেটা আগ্রহ নিয়ে শুনছে নাকি মহিলাকে দেখছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করেও বুঝতে পারল না তনয়া। একটু পর আরেকটা ভিডিও এলো। বিদেশি একটা প্রোগ্রাম। মহিলার ওপরে একটা টপস পরেছে আর প্রায় পুরোটাই স্বচ্ছ। এটাও স্বরূপকে বেশ আগ্রহ নিয়ে দেখতে দেখা গেল। তনয়ার ইচ্ছে করতে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিতে। একপাশে মা চাচিরা বসে গল্প জুড়েছে। যেসব গল্পে বেশিরভাগই চরিত্র তনয়ার অচেনা। সময় কাটতে লাগলো। 1 ঘন্টা পার হবার পর জানা গেল ট্রেন আরও লেটে আসবে। কখন আসবে কেউ জানে না। তনয়ার ভালো লাগা ক্রমাগত বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে। স্বরূপ মোবাইল থেকে চোখ পর্যন্ত তুলছে না। তার মোবাইলে খাওয়া দাওয়ার ভিডিও চলছে। এক মহিলা বিশাল হাঁ করে তাতে একসাথে 4টি ডিম ঢুকিয়ে দিল। তনয়ার বমি পেয়ে গেল। এদিকে বাথরুমে যাওয়ার দরকার। মহিলারা সবাই একটু আগে গিয়েছিল। তনয়ার তখন প্রয়োজন হয়নি। এখন না গেলেই নয়। সে স্বরূপের হাত টানল। ওয়াশরুমে যাব। স্বরূপ মোবাইল থেকে চোখ না তুলেই বলল, কোলে করে নিয়ে যেতে হবে? শুধু সাথে যাবে? এখানেই তো ওয়াশরুম, নিজের কাজ করতে শেখো। আমি তোমার সার্ভেন্ট নাকি? তুমি একটা নোংরা লোক। স্বরূপ দাঁত বের করে হেসে বলল। বুঝতে বড় দেরি করে ফেললে সুন্দরী। তনয়া একই ওয়াশরুমের দিকে গেল। কিন্তু পাবলিক টয়লেটের যা অবস্থা তার ভেতর নাড়ি বুড়ি পাক খেতে শুরু করলো। কোন রকম বের হয়ে হাতে মুখে পানি দিয়ে একটু সুস্থ হবার চেষ্টা করলো সে। ফিরে যাওয়ার সময় দেখলো এক মহিলা বেশ বিপাকে পড়েছেন। তার কোলে ছোট্ট বাচ্চাটা কাঁদছে। তনয় কি হয়েছে জিজ্ঞেস করতেই তিনি বললেন, বাচ্চাটাকে খাওয়াতে হবে। ওই যে রুম আছে তো মায়েদের জন্য, ওখানে চলে যান। মহিলা বললেন, আমার ব্যাগগুলো নিয়ে সমস্যায় পড়েছি, সাথে আর কেউ নেই। এগুলো রেখে যাব কার কাছে? ভরসা করার কাউকে পাচ্ছি না। তনয়া বলল, আমি দেখছি, আপনি যান। মহিলা খুশি হলেন। তার কোলের বাচ্চা গলা ফাটিয়ে কাছে। তিনি তাড়াতাড়ি ঢুকে গেলেন মাতৃদুগ্ধ পান করানোর ঘরটাতে। তনয়া বসলো। তার এখন ঘুম পাচ্ছে। রাত কত হলো? ঘড়ি নেই তার কাছে। চেয়ারে হেলান দিয়ে হাই তুলল সে। ট্রেন কখন আসবে? ট্রেন হঠাৎই চলে আসা স্টেশনে হুড়োহুড়ি পড়ে গেল। এতগুলো ব্যাগ তুলতে তুলতে অবস্থা কাহিল হয়ে পড়ল স্বরূপের।
সেগুলো তুলে জায়গা মতো রেখে নিঃশ্বাস ফেল সে। মোট দুটো ডাবল সিটের কামরা ভাড়া করা আছে তারা, ওপর নিচ করে সবার এতেই হয়ে যাবে। বাইরে তখনও ভিড়ভাট্টা হয়েছে। মা অন্য ঘর থেকে এই ঘরে এসে চারিদিকে চোখ বুলিয়ে চেঁচিয়ে উঠল। এই স্বরূপ, তনয়া কই? স্বরূপ চারিদিকে তাকালো, তনয়া নেই। ওই রুমে নেই? না তো, ও কি উঠেনি নাকি? ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। স্বরূপ দৌড়ে অন্য রুমে গেল, সেখানে নেই। পুরো বাড়িতে ওয়াশরুমে কোথাও তনয়া নেই। সে দরজার সামনে বাইরে দাঁড়িয়ে চোখ বোলালো, কোথাও তনয়াকে দেখা গেল না। তনয়ার নাম্বারে ডায়াল করল সে, ফোনটা বেজে উঠল তারই অন্য পকেটে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাচ্ছে। স্বরূপ লাফিয়ে নামতে যাচ্ছিল, তখন মা ধরে ফেলেন তাকে। করিস কি? মা ও রয়ে গেছে। রয়ে যাবে কেন? হয়তো ভুলে অন্য বগিতে উঠেছে। স্বরূপ বুঝতে পারলো না কি করবে। মেয়েটা এত কেয়ারলেস, দেখা হলে সবার আগে সে একটা চড় মারবে। পরে স্টেশনে যেতে যেতে স্বরূপ পুরো ট্রেন খুঁজে ফেললো, কোথাও তনয়াকে পেল না। যে আশাটুকু ছিল সেটা নিভে যেতেই ভয় জেগে ধরল তাকে। তনয়ার কাছে মোবাইল, টাকা কিছুই নেই। রাত 1টায় সে বাড়িতেও ফিরতে পারবে না। কি করবে একা একা? অন্য কারো মোবাইল দিয়ে তাকে কল করতেও তো পারতো, করছে না কেন? বোকা মেয়েটা কোনো বিপদে পড়বে না তো? পরে স্টেশনে মা চাচিদের সাবধানে বসিয়ে রেখে নেমে পড়লো স্বরূপ। ট্রেনটা ছেড়ে যেতেই ফাঁকা হয়ে গেল স্টেশন। শীতের রাত, কেউ অপ্রয়োজনে বসেনি। স্বরূপের ভয় করছে। স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খুঁজতে শুরু করলো। আজ মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, শুধু সে একা অতৃপ্ত আত্মার মতো ঘুরছে। তনয় কি করছে কে জানে? নিরাপদ আছে তো? স্বরূপের মনে হলো কত যুগ পেরিয়ে গেছে, অথচ মাত্র 10 মিনিটই কেটেছে এর মধ্যে। শেষ পর্যন্ত সে একটা সিএনজি দেখতে পেল। লোকটা শেষ ট্রিপ দিয়ে বাড়ি ফিরছিল। স্বরূপকে নিতে প্রথমে রাজি হচ্ছিল না। অনেকটা বুঝিয়ে বলবার পর লোকটার মন নরম হলো। স্বরূপে তুলে নিয়ে ফাঁকা রাস্তায় সর্বোচ্চ গতিতে ছুটে চলল আগের স্টেশনের দিকে। স্বরূপ যখন ওয়েটিং রুমে ঢুকছিল তখন তার বুক ঢিপ ঢিপ করছে। তনয়াকে পাওয়া যাবে তো? যদি না পাওয়া যায় তবে সে কি করবে? কোথায় খুঁজবে? এই স্টেশনে অসম্ভব নির্জন। শেষ ট্রেন ছেড়ে গেছে। দুটো কুকুর শুয়ে আছে বাইরে। স্বরূপ পায়ে পায়ে ঢুকলো ভেতরে। চারিদিকে তাকালো, কেউ কোথাও নেই। স্বরূপ চারিদিকটা ভালো করে খুঁজলো। ওয়াশরুমে দেখে এলো, কাউকে পেল না। মাথায় হাত দিয়ে বেরিয়ে পড়লো সেখান থেকে। না, এখানে ভরসা আছে, হয়তো বাসায় চলে গেছে তনয়া। সে তনয়া মায়ের নাম্বারে ফোন করলো। ঘুমু ঘুমু কণ্ঠে তিনি ফোন তুলে বললেন, হ্যাঁ বাবা বলো, ঠিকমতো ট্রেনে উঠতে পেরেছো? তনয়া ফোন ধরছে না কেন? তনয়ের ফোনটা তখনও স্বরূপের পকেটে। কখন বেজেছে তার কানে যায়নি। সে নিজের গলা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, জি মা, ও ঘুমিয়ে গেছে। আপনার কল করা দেখে আমি ভাবলাম জানিয়ে দেই। আচ্ছা বাবা, সাবধানে যেও। স্বরূপের ফোন রেখে দিল। বেরিয়ে গিয়ে আরেকটা গাড়ি খুঁজতে লাগলো। সিএনজিটা চলে গেছে তখনই। হঠাৎ অন্ধকারে একটা কোণ থেকে শব্দ শুনতে পেয়ে ফিরে তাকালো সে। এগিয়ে গেল সেদিকটায়। একটা সিগারেটের আলো সেদিকেই ঘোরাঘুরি করছে। স্বরূপের মনটা কু ডেকে উঠল। সে জোর গলায় ডাকলো, তনয়া তুমি ওখানে? তনয় চিৎকার করে কেঁদে উঠল। সিগারেটের আলোটা সেকেন্ডের জন্য স্থির থেকে এদিকেই ছুটে চলল। লোকটা পালিয়েছে। স্বরূপ দৌড়ে গেল সেদিকে। অন্ধকার থেকে একটা অবয়ব ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। তনয় কাঁদছে থরথর করে, কাঁদছে পাগলের মতো। বেশ কিছুটা সময় লাগলো তার স্বাভাবিক হতে। তাকে নিয়ে ওয়েটিং রুমে আলোতে গিয়ে বসলো স্বরূপ। কিছুটা স্থির হয়ে এলো। তনয়া জানালো কি হয়েছিল। সে এক বাচ্চার মায়ের ব্যাগ পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন জেগেছে তখন স্টেশনে হুড়োহুড়ি লেগে গেছে। ট্রেন চলে এসছে। সে ছুটে গেছে, বাড়ির লোকেরা সেখানে ছিল সেখানে, কিন্তু কাউকে পায়নি। এরপর ট্রেনের কাছে গিয়ে খুঁজতে শুরু করেছে। এত বড় ট্রেনে কোথায় খুঁজবে? ট্রেনে কত নম্বর বগিতে তারা উঠেছে কিছুই সে জানতে পারে না। এরপর যখন ট্রেন চলতে শুরু করেছে তখন একটা বগিতে উঠে পড়েছিল, কিন্তু বখাটে ধরনের কিছু লোককে দেখে ভয় পেয়ে আবার নেমে পড়েছে। ট্রেন চলে যাবার পরেই স্টেশন ফাঁকা হয়ে গেছে। তারপর থেকে একটা লোক তার আশেপাশে ঘুরছে। লোকটার চোখ ফাঁকি দিতে গিয়ে সে বাইরে অন্ধকারে গিয়ে লুকিয়েছিল, কিন্তু লোকটা তাকে খুঁজে পেয়ে গিয়েছিল। আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত। কথাটা বলতে বলতে আবারও কেঁপে উঠল তনয়া।
ফুপিয়ে কাঁদতে লাগলো। স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একটু আগে তনয়ার ওপর রাগ হচ্ছিল তার, এখন রাগ হচ্ছে নিজের ওপর। সে কি করে ভুলে গেল নতুন বউয়ের কথা। মনটা ছোট হয়ে গেল স্বরূপের। সে কি এতই খারাপ লোক? তার আজ মনে হলো তনয়া মেয়েটা ভালো, ভালো বলেই এখনো তার উপর ভরসা করে তাকে জড়িয়ে আছে। বেশ কিছুটা হাঁটার পর একটা চায়ের দোকান পাওয়া গেল, যা অর্ধেক খোলা। রাতের খাবার খেয়ে বের হয়নি। ট্রেনে খাবার জন্য হাজিবাজি অনেক কিছু 3.5 ধরে বানিয়ে সাথে নিয়েছেন মা। এখন সেসব ট্রেনে যাচ্ছে। তনয় আর স্বরূপের খিদে পেয়ে ছুঁচো দৌড়াচ্ছে। এতটা উত্তেজনার পর খিদেটা আর বসে থাকতে চাইছে না। চায়ের দোকানে তেমন কিছু পাওয়া গেল না। 2 কলা আর 2 কাপ চা খেয়ে তারা আবার সামনের পথ ধরল। ট্রেন ধরতে হলে দ্রুতগামী কোনো যান করতে হবে, তা নয়তো ভেঙে ভেঙে যেতে হবে। সকাল অপেক্ষা করার চেয়ে এখন যতটা এগিয়ে থাকা যায় ততই ভালো। তনয় শীত করছে। তার গায়ে পাতলা একটা চাদর ছিল, সেটা কোথায় পড়ে গেছে সে জানেও না। স্বরূপের গায়ে কোট আছে। তনয়ের কয়েকবার ইচ্ছে হলো সেটা চাইতে, কিন্তু শেষ পর্যন্ত আর চেয়ে উঠতে পারল না। স্বরূপেরও শীত লাগবে ওটা দিয়ে দিলে। কিছুদূর যাওয়ার পর বাস স্ট্যান্ডে এসে পড়ল তারা। একটা বাস মাত্রই ছাড়তে যাচ্ছিল। কি ছাড়া কিছুতেই তারা নেবে না তাদের। স্বরূপ অনেক অনুরোধ করে বেশি টাকা দিতে বসে পড়ল। বাসের সব সিট ভর্তি। রাতে যাত্রীরা ঘুমিয়ে আছে। সামনে ছোট্ট একটা সিটে তনয়া বসিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল স্বরূপ। বাসটা চলতে লাগলো দ্রুত গতিতে। তনয়া স্বরূপের একটা হাত ধরে বসে রইল। তার কাছে সবকিছু কেমন যেন অ্যাডভেঞ্চারের মতো মনে হচ্ছে। আহা, এরকম এক রাত যেন স্বপ্নের মতো। ভালোবাসার মানুষটার সাথে অজানার পথে বেরিয়ে পড়া। স্বরূপ এদিকে বিরক্ত হয়ে আছে, তনয়ার দিকে তাকিয়ে আছে সে। মেয়েটা অল্প অল্প হাসছে। হাসি কি আছে এখানে? এই মেয়ে তার কপালে শনি বয়ে এনেছে, নইলে এই মাঝরাতে খিদে পেটে বাসে ঝুলে ঝুলে যেতে হয়। বাসটা তাদের নামিয়ে দিল চৌরাস্তার পরে। এখান থেকে তাদের পথ ভিন্ন। দিনের বেলায় ব্যস্ত পথটা এখন খা খা করছে। অসম্ভব নীরবতা চারিদিকে। বিশ্বাস হতে চায় না এই পথ দিনের বেলায় অজস্র যানবাহন আর লোকের সমাগমে মুখর হয়ে থাকে। কয়েকটা দূরপাল্লার গাড়ি প্রবল গতিতে বেরিয়ে গেল তাদের। তনয়ের এখন ভীষণ শীত করছে। সে 2 হাতে তালু খসলো। স্বরূপ আর চোখে সেটাও দেখে চুপ করে রইল। তনয় আবার সত্যি খুব কষ্ট পেল। একটুও কি মায়া হচ্ছে না তার, নাকি নিষ্ঠুর হবে বলে পণ করে বসে আছে? তনয়া মন খারাপটা গিলে ফেলে জিজ্ঞেস করলো, এখন কিসে চড়ে যাব? তোমার যদি প্রাইভেট জেটে চড়ে যেতে হয় তাহলে অর্ডার দিতে পারো, ব্যবস্থা করব। অন্য সময় হলে তনয়া হেসে ফেলতো, কিন্তু এখন মাঝরাতে এই লোকটার কথা সুর তার মন খারাপ আরো বাড়িয়ে দিল। চোখে পানি চলে এলো তনয়া। সে চোখের পানি লুকাতে অন্যদিকে তাকালো। সোডিয়াম বাতির আলোয় স্বরূপ তার ঠিকই দেখতে পেল, তবে কোনো কথা বলল না। সে চিন্তায় আছে। একটা যানবাহন চাই। এখান থেকে এই দিনের বেলায় লোকাল বাস পাওয়া যায়। এখন সেসব নেই, শুধু দূরপাল্লার বাস যাচ্ছে। তারা তাদের জন্য এক মুহূর্ত দাঁড়ানোর কসরত পর্যন্ত করবে না। একটা কিছু যদি পাওয়া যেত। এত রাতে একটা মেয়েকে নিয়ে সে কোথায় যাবে? একা হলে আলাদা কথা ছিল, উল্টে বাড়ি চলে গেলে ভালো হতো বোধহয়, কিন্তু সেক্ষেত্রে একদিন দেরি হয়ে যেত। বাড়ি গিয়ে অনুষ্ঠানের সবকিছু তাকে আর মাকে মিলে করতে হবে, নইলে মায়ের একা খুব চাপ হয়ে যাবে। এইসব ভেবেই রিস্কটা নিয়েছিল সে। কিন্তু কোথাকার কি? অনলাইনেও কিছুক্ষণ খুঁজলো স্বরূপ। না, কোনো সার্ভিস তাতে নিয়ে এত রাতে যেতে রাজি নয়। এত সব ঝামেলায় এই মেয়ের ন্যাকা কান্নাকে পাত্তা দেবার কোনো ইচ্ছেই স্বরূপের হলো না। যে গাড়ি আসছে স্বরূপ হাত তুলে সেটাকে থামাবার চেষ্টা করছে। অনেকগুলো গাড়ি চলে গেল, তাকে সাড়া দিল না কেউ। হতাশ হয়ে পড়লো লাগলো সে ক্রমাগত। এদিকে পাশে তনয়া খানিক পরপর নাক টানছে। সর্দি লেগে গেল নাকি কষ্টে চোখের পানির সাথে নাকের পানি একাকার হয়ে যাচ্ছে কে জানে। স্বরূপ এতক্ষণে নিজের গায়ের কোট খুলে তনয়ার গায়ে জড়িয়ে দিল। তনয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না সেটা নেবার, বরং এতক্ষণ মনে হচ্ছিল স্বরূপ যদি কোটটা তাকে দেয়ও সে ওর মুখের উপর ছুঁড়ে দেবে। কিন্তু গায়ে কাঁটা দেওয়া শীত আর কষ্টের মাঝে ওই উষ্ণতাটুকু তাকে এতটা আরাম দিল যে চাইলেও সে ঝেড়ে ফেলতে পারল না, বরং গায়ে জড়িয়ে নিল ভালো করে। স্বরূপের পারফিউমের ঘ্রাণ লেগে আছে কোটে, যেন মনে হতে লাগলো স্বরূপই তাকে জড়িয়ে ধরে আছে। মিহি সুবাস আর উষ্ণতায় তার মন খারাপ ভাবটা অনেকটাই দূর হয়ে গেল। স্বরূপের ভ্রু কুঁচকে আছে,
সে ভীষণ চিন্তায় আছে, বোঝা যাচ্ছে। তনয়ার চিন্তা হচ্ছে না, অদ্ভুত এক রকমের ভরসা তার মন জুড়ে বসে আছে। পাশের মানুষটা তার কোনো ক্ষতি হতে দেবে না, সে জানে। চিন্তাটা মনে দোলা দিতেই মন খারাপের শেষ রেশটুকুও কেটে গেল। একটা ট্রাক আসতে দেখে হাত তুলল স্বরূপ। ওর সাথে সাথে তনয়াও হাত তুলল প্রথমবারের মতো। ওদের অবাক করে দিয়ে ট্রাকটা থামলো। স্বরূপ তনয়ার দিকে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে এলো ট্রাকের কাছে। ড্রাইভারের সাথে কিছু কথাবার্তা বলে তনয়ার কাছে এসে তার হাত ধরে টানলো। চলো, ট্রাকে করে অনেক দূর যাওয়া যাবে। ওরা উঠলো ট্রাকের পেছনে। ট্রাকে ফল বহন করে নেওয়া হয়। এখন যাচ্ছে খালি, পেছনে খড় বিছানো, তাতেই দুজন গিয়ে বসলো। ট্রাক ছাড়লো, হু হু করে বাতাস দিচ্ছে। প্রচণ্ড শীত লাগতে শুরু করছে। খোলা আকাশের নিচে ট্রাকটা ছুটে চলেছে। ওপরের দিকে তাকালে এক আকাশ ভর্তি তারার মেলা দেখা যায়। সেই তারার আলোয় স্বরূপের মুখটা দেখা যাচ্ছে। বেচারা এখন শীতে কাঁপছে। হাই তুলতেও দেখা গেল বার কয়। তয়না স্বরূপের একটা হাত ধরে বলল, চলো শুয়ে পড়ি, কোটটা গায়ের উপর দিয়ে রাখলে আর শীত লাগবে না। ওটা যে কোনো একজনের গায়ে দেয়া যাবে। আমি ব্যবস্থা করেছি, তুমি কাত হয়ে শও এখানে। খড়ের ওপর শুয়ে পড়ল স্বরূপ। তনয়ও তার পাশে শুয়ে পড়ল। ওর ডান হাতে কোটের এক হাতে ঢুকিয়ে স্বরূপের বাঁ হাত ঢোকালো অন্য হাতে। দুজন মাঝখানে জড়সড় হয়ে রইল। স্বরূপের অন্য হাতে কিছু খড় নিয়ে নিজের মাথায় বালিশের মতো বানিয়ে নিল। তারপর হাতটা ছড়িয়ে দিয়ে তার ওপর তনয়াকের মাথা রাখতে বলল। দুজন এখন খুব কাছাকাছি চলে এলো, পরস্পরকে জড়িয়ে ধরে রাখলো। এখন আর শীত করছে না, আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়েছে শরীর আর মন জুড়ে। তনয়া স্বরূপের বুকে মুখ গুজে কি একটা যেন বলল। স্বরূপ শুনতে পেল না। কেন যেন হঠাৎ মেয়েটার জন্য মমতায় আর্দ্র হলো তার হৃদয়। ইচ্ছে হলো ওকে দেখে কিছু একটা বলতে, কিন্তু শেষ পর্যন্ত আর বলা হলো না। ভাঙাচোরা পথে ট্রাকের দুলুনিতে আর আকাশে তারা দেখতে দেখতে ঘুম চলে এলো দুজনের চোখে। স্বরূপের গায়ের ঘ্রাণটা ভীষণ ভালো লাগে তনয়ার। এই দুদিনই ঘ্রাণটার সাথে এত পরিচিত হয়ে গেছে যে নিজের গায়ের ঘ্রাণ বলে ভ্রম হয় তার। ভোর হতে খুব বেশি দেরি নেই আর। কালো আকাশ ফ্যাকাশে হয়ে আসছে। বেশ খানিকটা ঘুমিয়ে উঠেছে তনয়া। স্বরূপ তখনও ঘুমে। ওর ভারী নিঃশ্বাস পড়ছে তনয়ার কপালে। এত ভালো লাগছে সবকিছু। এত ভালো লাগার মধ্যেও তনয়ার চোখ ভরে উঠল জলে। হঠাৎ সব থেকেও কি এক শূন্যতায় ডুবে গেল যেন। শূন্যতার কারণে আর কিছুই নাই। তাকে জড়িয়ে থাকা মানুষটা তাকে ভালোবাসে না, এটাই কারণ। আহা, যদি স্বরূপ তাকে একটু ভালোবাসতো, ভালোবেসে একবার কপালে চুমু খেত, এই রাতটা আরো কোটি গুণ সুন্দর হতে পারত। ভোরের আলো ক্রমশ ফুটতে শুরু করলো। তারাগুলো নিভে যেতে থাকলো একটা একটা করে। নির্মমে সেদিকে তাকিয়ে রইল তনয়া। ভোরের সতেজ বাতাস তার চোখে মুখে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, তবুও স্বরূপের নিঃশ্বাস সে আলাদা করতে পারছে। চোখ তুলে তোকে দেখার চেষ্টা করলো তনয়া। বাচ্চাদের মতো লাগছে। তনয়া মানুষটার প্রতি দুর্বল হচ্ছে একটু একটু করে, প্রতিটা মুহূর্তে। ট্রাক থামলো এক সময়। দুলুনি থেমে যেতেই চোখ খুলল স্বরূপ। কোটের বন্ধনী থেকে মুক্ত করলো নিজেকে। সে উঠে বসতে ড্রাইভার এসে ডাকাডাকি শুরু করলো। তনয়া উঠল, নেমে পড়ল দুজন। স্বরূপ ভাড়া মিটিয়ে দিল। একটা বাজারের কাছে এসে থেমেছে ট্রাক। তনয়া জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল এরপর কেমন করে যাবে, কিন্তু রাতে সেই তাড়া উত্তর আবার পাবার ভয়ে কিছুই বলল না। স্বরূপের এখন মন ভালো। সে তনয়ার মনের কথা আন্দাজ করতে পেরেই হয়তো নিজে থেকেই বলল, এখন যেতে অসুবিধা হবে না, বাসে যাওয়া যায়, আবার স্টিমারে করে নদী পার হয়েও চলে যাওয়া যায়। নদীর রাস্তাটাই সোজা রাস্তা। বাসে গেলে ঘুর পথে যেতে হবে। তোমার যদি পানিতে ভয় না থাকে তাহলে নদী পথে যাব। তনয়া খুশিতে আধখানা হয়ে বলল, অবশ্যই আমরা নদী পথে যাব। স্বরূপ মুচকি এসে বলল, ঠিক আছে, তার আগে চলো খেয়ে নেই, খিদেই মারা যাবার অবস্থা হয়েছে। একটা হোটেল খুলেছে দেখা গেল। আটা মাখছে দোকানে। তারা গিয়ে বসলে লোকটা তাড়াতাড়ি রুটি বেলতে শুরু করলো। গরম পরোটা আর সবজি ডাল দিয়ে খাওয়াটা ভালোই জমলো। খোলা আকাশের নিচে সতেজ বাতাস আর ভোরের স্নিগ্ধ পরিবেশ তনয়ার ভেতরটা পর্যন্ত শান্ত করে দিল। তার ওপর প্রবল ক্ষুধার পর খাবারটা অমৃতের মতো মনে হতে লাগলো। স্বরূপ পেট ভরে খেয়ে নিল। তারপর 2 কাপ চায়ের অর্ডার দিল। মাটির ভাঁড়ে চা এলো।
স্বরূপের চায়ের ভার তুলে নিয়ে বলল, চলো যেতে যেতে খাই। ঘাটে আগে পৌঁছাতে পারলে প্রথম স্টিমারটা ধরা যাবে। ওরা চায়ে চুমুক দিতে দিতে হাঁটতে শুরু করলো। একধারে সবুজ ঘাসে ছাওয়া পথ, পথের ওপাশে লম্বা লম্বা গাছের সারি শুরু হয়েছে, অন্য পাশে নেমে গেছে পথটা, শুরু হয়েছে ধান ক্ষেত। এক সময় তনয় চায়ের ভাতটা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে স্বরূপের বাঁ হাতটা জড়িয়ে ধরলো। কাজটা করতে তার এত ইচ্ছে করছিল যে স্বরূপের ইচ্ছে অনিচ্ছে পাত্তা দেবারও কোনো ইচ্ছে হলো না তার। স্বরূপের প্রতিক্রিয়া দেখতে সে তাকালো না পর্যন্ত, হাঁটতে লাগলো নিজের মনে। স্বরূপেরও ব্যাপারটা কেন যেন ভালো লাগলো। তনয়ের কাছাকাছি থাকলে তার মনটা অদ্ভুত রকমের হালকা হয়ে থাকে। সে সহজ গলায় জিজ্ঞেস করলো, সাঁতার জানো? জবাব দিল তনয়া। তাহলে পানিতে যেতে চাইলে যে ভয় লাগছে না? তুমি পাশে থাকলে আমার কোনো কিছুতে ভয় লাগে না। ডায়লগটা একটু ফিল্মি হয়ে গেল না? তনয়া স্বরূপের চোখে চোখ রেখে বলল, কাল রাত থেকে তো দেখছো, এখনো বোঝনি? তুমি যতটুকু সময় ছিলে না তখনই ভয় পেয়েছি। তুমি পাশে থাকার সময় ভয় দেখেছ আমার চোখে। স্বরূপ তনয়ের চোখের দিকে চেয়েই বলল, না, কিন্তু আমি তোমার চোখে দুঃখ দেখেছি তনয়া। তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমার জন্য নও। আমি তোমাকে ডিজার্ভ করি না। তনয়া মৃদু হেসে বলল, আল্লাহ সবার জোড়া ঠিক করে দিয়েছেন, আমার তার উপর পূর্ণ আস্থা আছে। স্বরূপ একটা দীর্ঘশ্বাস পেল। সত্যি কি তাই? তনয়াই কি তার ভাগ্যে ছিল? তবে আগে এলো না কেন? কেন জীবনের শুরুতেই ভুল মানুষকে ভালোবেসে এতটা সময় এলোমেলো হয়ে গেল? নৌকায় করে যাওয়া যায় না? নদীর পাড়ে দাঁড়িয়ে দূরে চলতে থাকা নৌকোগুলোর দিকে তাকিয়ে আপন মনেই বলল তনয়া। স্বরূপ বলল, যাবে, তবে অনেক দেরি হয়ে যাবে। একটু দেরি হলে কি যায় আসে? বাড়িতে অনেক কাজ। আমি সাহায্য করব কাজে। স্বরূপ তনয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। তুমি কোন কাজটা করবে শুনি? তনয়া মিষ্টি হেসে বলল, আমি কি কি করতে পারি তুমি জানো না। করো যা খুশি, কিন্তু এখন নৌকায় যাব না। প্লিজ। নো। তাহলে আমি যাবই না। স্বরূপ বিরক্ত হয়ে বলল, বাচ্চাদের মতো করছো কেন? কারণ আমি বাচ্চা। 2 দিন পর তোমার বাচ্চা হয়ে যাবে, আর এখন নিজেকে বাচ্চা দাবি করছো? তনয়া কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। স্বরূপ আর কিছু বলল না। অনেকক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। দেখা গেল কোন স্টিমার এখন ছাড়বে না, একটু দেরি হবে। তখনও সকাল পুরোপুরি হয়নি, রোদ ওঠেনি। সূর্যটা ঝলমল করে উঠছে অল্প স্বল্প করে। নদীটাকে বিষণ্ণ প্রান্তরের মতো লাগছে। স্বরূপ কিছুক্ষণ ভাবার পর ঠিক করলো তারা নৌকোয় করেই যাবে। নৌকো ঠিক করা হলো। শুধু তারা নয়, আরো দুজন একই নৌকোয় একই যাবে। তারাও নবদম্পতি। স্বরূপের সাথে ছেলেটার কথাবার্তা হলে জানতে পারলো তারা পাশের গ্রামেই থাকে। প্রথমবার স্ত্রীকে নিয়ে গ্রামে যাচ্ছে। নৌকোয় চড়ে বসতেই মাঝে ইঞ্জিন চালু করে দিল। পানি কেটে এগিয়ে যেতে থাকলো নৌকো। তনয়া কিছুটা মন খারাপ করে বলল, আমি ভেবেছিলাম বৈঠা বেয়ে নৌকা চালিয়ে নিয়ে যাবে। স্বরূপ বলল, এই নৌকা দিয়ে যেতে হলে পরের দিন পৌঁছাতে হবে। তনয়া কিছু না বলে বাইরে তাকিয়ে রইল। নদীর পাড়ে সবুজ গাছের বন, পাখির ডাক, খোলা আকাশ, অল্প অল্প করে চড়তে থাকা রোদ, আর পাশ দিয়ে পার হয়ে যাওয়া নৌকোগুলোকে ফেলে তারা এগিয়ে যেতে থাকলো। মাঝে মাঝে সে হাত বাড়িয়ে পানি ছুঁয়ে দিল। ভীষণ ঠান্ডা পানি। কোথা থেকে আসছে এই পানি? এই উন্মুক্ত স্রোত যাচ্ছেই বা কোথায়? কখনো তা ভেবে দেখা হয়নি। তনয় এতটা তন্ময় হয়ে গিয়েছিল যে হঠাৎ হাসির শব্দে সে খানিকটা চমকে তাকালো। তাদের সাথে নৌকোয় ওঠা মেয়েটা হাসছে। তার স্বামী কানে কানে কি সব যেন বলছে। মেয়েটা গড়িয়ে পড়ছে হাসতে হাসতে। ওরা ভুলে গেছে আশেপাশে আরো মানুষ আছে। তনয় স্বরূপের দিকে তাকালো। সে বিরক্ত মুখে বাইরের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, বিরক্ত হবার কি আছে? ওরা যা করছে তাই তো স্বাভাবিক। তাদের মতো দুজন দুই মেরুতে বসে থাকবে নাকি? তনয়ের এবার মাঝে মধ্যেই প্রকৃতি থেকে মনোযোগ সরে যাচ্ছিল। চোখ ঘুরে ঘুরে সেই নবদম্পতির দিকে আটকে যাচ্ছিল। মেয়েটা আচার খাচ্ছিল। তার স্বামী ভাগ বসাতে চাইছিল বারবার। ওর মুখ থেকে কেড়ে নিয়ে নিজের মুখে পুরে দিচ্ছিল। হয়তো প্রকাশ্যে চুমু খেতে পারছিল না বলে। ছেলেটার একটা হাত বারবার মেয়েটার কাঁধ বা কোমর জড়িয়ে রেখেছিল। তার সতর্ক গলা বারবার বলছিল,
বেশি নড়াচড়া করবেন না তো, পড়ে গেলে কি হবে? তুমি যা ছটপটে। তনয়ের মন ক্রমশ খারাপ হচ্ছিল। সে রোজ চিকচিকে পানির দিকে তাকিয়ে মন হালকা করার চেষ্টা করে যাচ্ছিল বারংবার। হঠাৎ রোদ খানিকটা মলিন হলো। একখণ্ড ধূসর মেঘ মাথার ওপর চাদর বিছিয়ে বসলো। বৃষ্টি না হলেও রোদটা পড়ে যাওয়ায় আবহাওয়া সেরকমই মনে হতে লাগলো। মেয়েটা এ সময়ে তার স্বামীকে আবদার করে বসলো। একটা গান গাও না প্লিজ। এত সুন্দর ওয়েদার, নদী, এর মধ্যে তোমার গান হলে পুরো জমে যাবে। ছেলেটা ইতস্তত করছিল, খানিকটা লজ্জা পাচ্ছিল, কিন্তু মেয়ে নাছর বান্দা। অতঃপর সে গাইল। এত সুন্দর গাইলে যে স্বরূপ পর্যন্ত চোখ ঘুরিয়ে মুগ্ধ হয়ে তাকালো তার দিকে। গলা ছেড়ে চোখ বুজে সে গাইছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রব দিশেহারা। তনয়ার চোখে পানি চলে আসছিল বারবার। সে চোখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো যাতে কেউ দেখতে না পারে। ওরা গ্রামে পৌঁছলো বিকেলবেলা। স্বরূপের গ্রামটা এত সুন্দর, ঢুকতেই তনয়ের মন ভালো হয়ে গেল। এত সবুজ জায়গায় সে আগে দেখেছে বলে মনে করতে পারে না। প্রচুর বড়ই, তেঁতুল, খেজুর আর তাল গাছ চোখে পড়ল। আরো অনেক গাছ ছিল, তনয়া কতগুলো ঠিকঠাক চিনে না। সরু মেঠো পথ, ক্ষেতের আইল, আর কোথাও চোখ আটকে না যাওয়ায় দেখা গেল বিস্তীর্ণ আকাশ, যার নীল তনয়া শাড়ির রঙের সাথে মিলে যায়। ওরা গরুর গাড়িতে চড়ে যাচ্ছিল। তনয়া কখনো গরুর গাড়িতে চড়েনি, এমনকি ওই জিনিসের দেশে এখনো আছে তাই সে জানতো না। গাড়ির দুলুনি তার ভীষণ ভালো লাগছিল। তখনও সামান্য রোদ বিরাজমান ছিল, যারা উঁচু গাছগুলোর মাথা আলোকিত করে রেখেছিল। দিন ছোট বলে অবশ্য রোদটুকু সরেও গেল খানিক পরে। মিঠে বাতাস বইতে শুরু করলো। তনয়ার মনে হলো বহুদিন পর সে সুন্দর একটা দিন কাটালো। স্বরূপ নৌকো থেকেই তনয়াকে খেয়াল করছে। সে আজ উদাস বিষণ্ণ, যেন বৈরাগ্য পেয়ে বসেছে তাকে। সে এবার গলা খাঁকারি দিয়ে ডাকলো, তনয়া। তনয়া তার দিকে না তাকিয়েই জবাব দিল, আফসোস হচ্ছে কেন? বিয়েটার জন্য। তনয়া বুঝলো নৌকোয় থাকা দম্পতিকে দেখে তার প্রতিক্রিয়া জানতে চাইছে স্বরূপ। হ্যাঁ, তার কষ্ট হচ্ছিল বটে, কিন্তু এখন সেটা আর নেই। ক্রমশ ঘনায়মান সন্ধ্যায় হাতছানি তাকে অন্য জগতের সাথে মিলিয়ে দিচ্ছিল, যেন এই পৃথিবীতে মানুষ কিংবা তাদের অনুভূতি কিছুই নয়, সবটাই প্রকৃতির দখলে। সে ঘরে ফিরতে থাকা পাখিদের দিকে চেয়ে আনমনেই বলল, না, কোনো আফসোস নেই মা। স্বরূপ একটু থমকে গেল, তারপর মনে মনে হাসলো। তার ধারণা ভেতরে ভেতরে তনয়া আফসোসে মরে যাচ্ছে, অথচ সে জানে না তনয়া খুব অল্পতেই খুশি হতে জানে। ছোট ছোট কারণে সে ভাগ্যকে দোষ দিয়ে বেড়ায় না, বরং কঠিন পরিস্থিতিতেও সে নিজেকে সামলে রাখতে, খারাপ সময়েও ভালো থাকতে জানে অন্যকে ভালো রাখতে। মাত্র দুদিনের সংসারে স্বরূপ সেটা জানার কথাও নয়। তনয়ার পা দুটো ব্যথা করছে মাথাও। গত রাতে ভালো করে ঘুম হয়নি, আর আজ আসার পর থেকে সে বসে আছে বউ সেজে। পুরো গ্রামের লোক ভেঙে পড়েছে তাকে দেখার জন্য। ভারী একটা কাতান শাড়ি পরে সে বহুক্ষণ ধরে একই ভঙ্গিমায় বিছানার ওপর বসে আছে। সেই বিকেল থেকে পা পর্যন্ত নাড়াবার উপায় নেই। এক গাদা মুরব্বী গোছের মহিলা পান মুখে দিয়ে খোশ গল্পে মেতে উঠেছে। তনয়ার ওদের ভারী পছন্দ হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। তনয়ার কাছে তাদের হাজারো প্রশ্ন জমা হয়েছে। বেশিরভাগ প্রশ্ন তনয়া বুঝতে পারছে না। গ্রাম্য টানে বলা কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তার উপর ব্যথায় মাথার দুই পাশের রগ টনটন করছে। শাশুড়ি মা তাকে এক সময় এই বিপদ থেকে উদ্ধার করলেন। ঘরে ঢুকে কী সব বলে যেন মহিলাদের দলটাকে বিদায় করে দিলেন। তনয়াকে বললেন, তুমি তোমার ঘরে চলো, তোমাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে না, আসতে খুব কষ্ট হয়েছে তাই না? তনয়া কিছু বলল না। কষ্ট তার সত্যি হয়েছে। নড়তে গিয়ে সে বুঝলো পুরো শরীর ব্যথা। রাতে টাকের দুলুনি আর বিকেলে গরুর গাড়ির দুলুনি শরীরের জয়েন্টগুলোতে ব্যথা বানিয়ে দিয়েছে। সে যখন ঘরে ঢুকলো তখন দেখলো স্বরূপ বসে আছে বিছানায়, তার হাতে একটা বই। ভারী মনোযোগ দিয়ে সে কিছু একটা পড়ছে। তনয়াকে একবার চোখ তুলে দেখে আবার বই পড়ায় মনোযোগ দিল। তনয়া এগিয়ে গেল সুটকেসের দিকে। শাড়িটা বদলে ফেলা খুব জরুরি।
স্বরূপের কিছুটা খারাপ লাগছিল সকাল থেকে। তনয়ার হয়তো তার প্রতি অনেক চাহিদা আছে, অনেক আশা আছে, সেসব সে পূরণ করতে পারছে না, চাইলেও পারবে না। তার এত অনুভূতি নেই, অনুভূতি সব মরে গেছে। মৃত অনুভূতিগুলোকে আস্তাকুর থেকে খুঁজে এনে তাদের জীবিত করা তার পক্ষে সম্ভব নয়। সে চাইলে বড়জোর কিছুটা অভিনয় করতে পারে, কিন্তু সেটাও এক ধরনের ঠকানো। আর তারও বা কি প্রয়োজন? মেয়েটা তাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে, সে তো জোর করেনি। ওদের বাড়িটা নতুন, আগে টিনের ঘর ভেঙে মাত্র কয়েক বছর আগেই একতলা পাকা দালান তোলা হয়েছে। স্বরূপের ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমে টাইলস লাগানো। বাথরুমটা পছন্দ হয়েছে তনয়। সে শাড়িটা খুলে ফেলে ট্যাপ ছেড়ে দিল। প্রচণ্ড ঠান্ডা পানি, পানির সাথে যেন বরফ কুচি বেরিয়ে আসছে। তাড়াতাড়ি ট্যাপ বন্ধ করে দিল সে। হাত মুখ ধোয়া হলো না। ঝুলিয়ে রাখা জামার দিকে হাত বাড়াতে গিয়ে সে প্রথমবার জিনিসটা দেখল। কালো রুমুস বড়সড় একটা আস্ত মাকড়সা দেওয়ালে বসে আছে। তনয়া মাকড়সা প্রচণ্ড ভয় পায়। তার ইচ্ছে হলো চিৎকার করতে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কোনো ক্রমে সে আস্তে আস্তে দরজার কাছে চলে গেল। দরজার চিটকিনি খুলে গুলির মতো বেরিয়ে পড়লো বাথরুম থেকে। স্বরূপ চোখ তুলে হাঁ হয়ে গেল। এ কি অবস্থা! তনয়া তখন কাঁপছে। তার গায়ে স্বল্প কাপড়ের দিকে তখনও নজর নেই। স্বরূপ তার কাছে গিয়ে কাঁধে হাত রাখলো। তনয়া, কি হয়েছে? ক্রোশা। মাকড়সা? হ্যাঁ। স্বরূপ হ হো করে হেসে ফেলল। কেউ মাকড়সা দেখে কেমন করে ভয় পেতে পারে? তবে তনয়ার চেহারা দেখে থমকে গেল। মেয়েটা সত্যি ভয় পেয়েছে, নইলে এভাবে বের হয়ে আসতো না। স্বরূপ বাথরুমে ঢুকে মাকড়সাটাকে মারার জন্য স্যান্ডেল হাতে নিল। তনয়া তখন চেঁচালো, মারবে না প্লিজ। স্বরূপ অবাক হয়ে বলল, তুমি তো ভয় পাচ্ছ। সেটা আমার সমস্যা, মাকড়সার না। ওকে তাড়িয়ে দাও, তাহলেই হবে। স্বরূপ বিড়বিড় করে বলল। ওকে তাড়াবো, ঠিক আছে? সে মাকড়সার কাছে গিয়ে বলল, জনাব মাকড়সা, আপনি কি নিজে থেকে যাবেন নাকি আমি গিয়ে দিয়ে আসবো? মাকড়সাটা একটু নড়ল। স্বরূপ হাত দিয়ে ওটাকে জায়গা থেকে সরিয়ে দিল। মাকড়সা এবার তরতর করে সরে যেতে থাকলো। স্বরূপও সাথে সাথে এগুলো। ভাই শুনুন, এরপর থেকে বিশিষ্ট ভদ্র মহিলাদের বাথরুমে ঢুকবেন না। এরা বের করে দেবে, কিন্তু জুতো পেটা করতে দেবে না, যাকে বলে সম্মানের সহিত বের করে দেয়া। আপনার সাথেও তাই হচ্ছে, কি আর করার। আপনি আমার সাথে রাগ করবেন না, আমি কিন্তু কিছু করিনি, সব আমার বউয়ের দোষ। আপনি তো জানেনই বউয়ের কথা না শুনলে কি হাল হতে পারে। মাকড়সাটা বোধহয় স্বরূপের বকবক সহ্য করতে না পেরে ঘুলঘুলি দিয়ে বেরিয়ে গেল। তনয় হাত ছেড়ে বাঁচল। স্বরূপ বাথরুম থেকে বেরিয়ে এলে এসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি দরজা আটকাবো না, তুমি কিন্তু তাকাবে না। স্বরূপ চোখ বড় করে ফেলল। তা কেন? তা কেন? দরজা খুলে রাখলে আমি অবশ্যই তাকাবো। আমি ড্রেস চেঞ্জ করব। তাতে আমার কি? আমার ড্রেস তো আর চেঞ্জ করছো না। তনয়া ফিচের হেসে পড়ল। চাইলে করে দিতে পারি, দিব? স্বরূপ আর কথা না বলে বিছানার দিকে গেল। তনয়া বাথরুমে ঢুকে দরজা ভিড়িয়ে দিয়ে জামা বদলে নিল। বেরিয়ে এসে বলল, মাকড়সা কিন্তু ছেলে না, মেয়ে। সে বউয়ের যন্ত্রণা বুঝবে কেমন করে? তাহলে আমার কথা শুনে যে চলে গেল? তোমার চেহারা পছন্দ হয়নি, তাই চলে গেছে। স্বরূপ সাথে সাথে সিরিয়াস হয়ে পড়ল। আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? জার্নি করলে চেহারা কেমন একটা হয়ে যায়। তনয়া হেসে বলল, হোক, তাতে কি? তোমার তো বিয়ে হয়েই গেছে, চেহারা দিয়ে নতুন কাকে পটাতে চাও? আমার এক প্রেয়সী আছে, গ্রামে এলেই রাতে দেখা করতে আসে। হোয়াট? সত্যি, তবে ও মানুষ নয়, পরী। ধুর। আরে সত্যি, আমি এতদিন ওর জন্যই তো বিয়ে করিনি। আজ ও আসবে, আমি এলেই চলে আসে। তোমাকে ও সতীনের মতো দেখবে, তাই ও আসার আগেই ঘুমিয়ে যাও প্লিজ। ওর জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। ও ঘুমন্ত মানুষদের কিছু করে না। কথাগুলো স্বরূপ বলল পুরোপুরি গম্ভীর মুখে। তার কথার ধরন দেখে যে কেউ মনে করবে সে সত্যি বলছে। চারিদিকে তখন শুনশান। বাইরে ঝিঝি পোকার ডাক বাদে আর কোনো শব্দ নেই। ঘরের ভেতর তনয় আর স্বরূপ শুধু। ঘরটা বিশাল, সেই তুলনায় আশপাশ কম। বড় ঘর হওয়ায় আলোটাও কম উজ্জ্বল লাগছে। তনয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল।
যদিও সে এইসব কথায় বিশ্বাস করে না। ভেতরে ভেতরে ঠিকই জানে স্বরূপ বাজে কথা বলছে, তবুও কেন যেন ভয় লাগছে। তবে ভয়টা সে প্রকাশ হতে দিল না, বলল, বাজে কথা যত সব। ওর নাম চন্দ্রা। আবারও গম্ভীর মুখে বলল স্বরূপ। পড়িতে বিশ্বাস করি না আমি। জিনে তো করো, কোরআন শরীফেই জিনের কথা আছে, ও একটা মহিলা জিন। তনয় এবার একটু বিশ্বাস করতে শুরু করলো। স্বরূপ সত্যি বলছে না তো? খুব সিরিয়াস মুখে সে কথা বলছে, মনে হচ্ছে না যোগ। সে কি প্র্যাকটিক্যাল যোগ করছে? অসম্ভব নয়, তবুও কেমন যেন লাগছে তনয়। সে অনেকটা জোর করেই নিজেকে ড্রেসিং টেবিলের সামনে বসে মুখ হাত পায়ে ক্রিম লাগালো, চুল বাঁধলো। পুরো সময় সে আর চোখে আয়নার ভেতর দিয়ে স্বরূপের দিকে তাকালো। স্বরূপের মুখ পুরোটাই এই সময় বেশ গম্ভীর হয়ে রইল। বাইরে এমন সময় দুম করে একটা শব্দ হলো, মনে হলো গাছের ডাল ভেঙে পড়েছে, অথচ ঝড় বাতলা কিছুই নেই। তনয়া ভয়ে এক দৌড়ে বিছানায় চলে এলো, কাপা গলায় জিজ্ঞেস করলো, ওটা কিসের শব্দ? ওর আসার সংকেত। তুমি মজা করছো? স্বরূপ ওর দিকে শুধু তাকালো। ওর চোখের ভঙ্গি দেখে মনে হলো সে তনয়াকে ভয় পাওয়াবে না বলে চুপ করে আছে। তনয়া স্বরূপের কাজ ঘেঁষে বলল, আমার কিন্তু ভয় করছে এখন। আচ্ছা শুয়ে পড়ো, বললাম তো, ঘুমাতে দেখলে কিছুই বলবে না। ঘুম আসবে না আমার। চোখ বুজে থাকো। চোখ বুঝলেই ঘুম আসে নাকি? স্বরূপ আচমকা উঠে গিয়ে লাইট বন্ধ করে দিয়ে এলো। তনয়া ছোটখাটো একটা চিৎকার দিয়ে বলল, এই লাইট বন্ধ করো কেন? নইলে ঘুমাবে কেমন করে? আমার ভয় করছে। স্বরূপ তনয়ার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরল, বলল, ভয় নেই, আমি আছি। তনয়া ওকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল। স্বরূপ মুচকি হাসলো। তনয়াকে ভয় পাইয়ে দিতে পেরেছে সে। ওকে খুব কাছে পেতে ইচ্ছে করছিল তার। যদিও বউ, তবুও জড়তা একটা থেকেই যায়। তাছাড়া তনয়ার সামনে সে সেরকম ব্যক্তিত্ব দেখিয়ে চলে, তাতে রোজ রোজ কাছে টানলেও হ্যাংলা ভাববে ওকে ছাড়া স্বরূপের আর চলছে না। সেটা ভাবতে দিলে চলবে নাকি? তার চেয়ে তনয়া নিজেই আসুক কাছে। কিছুটা সময় দুজন চুপচাপ পড়ে রইল। এক সময় স্বরূপ ফিস ফিস করে পড়ল, ও চলে গেছে। কে? চন্দ্রা এলো কখন আর গেল কখন? এই মাত্রই আমাদের ঘুমাতে দেখে চলে গেছে। ওর হিংসে হয়নি? হয়েছে তো, এই জন্যই তো কথা বলল না। যাক, ভালো হলো। ছাই ভালো, আবার কাল আসবে। আসুক, কাল দেখা যাবে। আজ তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ওর জন্য কিছু না, এমনিতেই পুরো শরীর ব্যথা। সেবা লাগবে? স্বরূপ যেন অন্য কোনো ইঙ্গিত করল। তনয়া বুঝেও না বুঝার ভান করে পড়ল, না, সেবা লাগবে না, শুধু একটু জড়িয়ে ধরে থাকলেই বড় মেহেরবানি হয়। বলতে বলতে সে হাই তুলল। পরদিন সারাদিন তনয়ার স্বরূপের দেখা পেল না বলেই চলে। সে ব্যস্ত রইল নানান কাজে। তনয়ের কাজ নেই, সে নতুন বউ বলে কেউ কিছু ছুতে দেয় না। গ্রামে তেমন নেটওয়ার্ক পাওয়া যায় না বলে তনয়ার সময়ও কাটছিল না। দুপুরে খাবার সময় তার পরিচয় হলো স্বরূপের চাচাতো বোন মিতার সাথে। মিতার কলেজ পরীক্ষা ছিল বলে সে গতদিন আসতে পারেনি। আজ সকালে পরীক্ষা দিয়ে চলে এসে সে এবার এইচএসসি দেবে। বয়সে ছোট হলেও খুব মিশুক মেয়েটা তনয়ার সাথে মিশে গেল সহজেই। মিতা ওকে বলল বিকেলের দিকে কাজ না থাকলে তাকে নিয়ে ঘুরতে বের হবে। তনয়া জানালো সে খুশি হয়ে অপেক্ষা করবে। স্বরূপ দুপুরে খেতে এলো বেশ দেরিতে। কোনো রকমে খেয়ে আবার বেরিয়ে গেল। তনয়ার সাথে কথা হলো না। তনয়া বাইরে ঘরে একটু উকিঝুঁকি দিচ্ছিল স্বরূপের সাথে একটু কথা বলার আশায়, কিন্তু স্বরূপ তাকে চেনে না এমন ভান করে চলে গেল। এদিকে তাকিয়ে দেখল না। তনয়ার অভিমান হলো। সে স্বরূপকে বিকেলে বের হবার কথা জানাতে চেয়েছিল, জানানো হলো না। যাকে, ও নিজের মতো থাকুক। তনয়া এমনিতেও সঙ্গী পেয়ে গেছে। বিকেলের দিকে সত্যি মিতা চলে এলো। সেই বাড়ি থেকে অনুমতি আদায় করলো। তারপর দুজন বেরিয়ে পড়লো। তনয়ার পরনে সবুজ রঙের একটা শাড়ি, গয়নাগাটি তেমন পরেনি, শুধু হাতে গতকাল শাশুড়ি দেওয়া মোটা পালা আর কানে ঝুমকা। শাড়ির আঁচল দিয়ে সুন্দর করে মাথা ঢেকে বের হলো সে। যে কেউ দেখলে বলবে নতুন বউ। ওরা যত সামনে যাচ্ছিল তনয়ার তত ভালো লাগছিল। গতকাল গাড়ির ভেতর থেকে সবটা দেখা হয়নি। ছোট ছোট ঘর, মাটির চুলা,
ঝাড় দেওয়া পরিষ্কার এক চালতি উঠোনের বাড়িগুলো গায়ে গা লাগানো, একধারে নেমে যাওয়া দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, দূরে তাল গাছের সারি। ছোটবেলায় যেমন গ্রামের দৃশ্য আঁকতো তেমন হাতে আঁকা চমৎকার একটা গ্রাম। তনয়ের অনুরোধে অনেক দূর চলে গেল তারা। একটা বড় পুকুরের ধারে এসে থামলো। জায়গাটা নির্জন, পুকুরের চারিদিকে গাছপালা আর ঝোপঝাড় ভর্তি, মানুষজন নেই। মিতা জানালো এখানে দুপুরে মহিলারা গোসল করতে আসে। এখন পরন্ত বিকেল বলে কেউ নেই। সুন্দর হাওয়া দিচ্ছে, ঝিরঝির বাতাসে পুকুরের পানিতে কাঁপন ধরছে। তনয়া মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মিতা তাকে বলল, চলো এবার ফিরি। তনয়া অনুরোধের দৃষ্টিতে চেয়ে বলল, একটু থাকি, জায়গাটা এত শান্তির। মিতা বলল, আচ্ছা, কিন্তু বেশি দেরি করা যাবে না, সন্ধ্যা হলে বাড়ির সবাই আমাকে খেয়ে ফেলবে। সে একটা নিচু গাছের ডাল দেখিয়ে বলল, চলো এখানে বসি। নির্জন জায়গা দেখে বসার পর তনয়া ঘুমটা খুলে ফেলল। চুলের খোঁপাও খুলে দিল। তার ভীষণ সুন্দর রেশমি চুলগুলো মৃদু বাতাসে ঢেউ খেলতে লাগলো। ওর শরীর মন জুড়িয়ে যাচ্ছিল। এত শান্তির পরিবেশ উপভোগ করতে ভাগ্য লাগে। তার বারবার বিভূতিভূষণের উপন্যাসের কথা মনে পড়তে লাগলো। আরণ্যকে এরকম একটা জায়গার কথা ছিল, সরস্বতী কুণ্ডী। এ সময় মিতা উঠে পড়ল। চলো, এরপর অনেক বেশি দেরি হয়ে যাবে। তনয়াও লাফিয়ে নামতে গেলে ডাল থেকে হঠাৎ তার শাড়িতে টান পড়ল। সে কিছু বুঝে ওঠার আগেই একটা হাত ওর কাঁধ ছুঁয়ে গেল। শাড়ির আঁচলটা খসে পড়ল। তনয়া পেছন ফিরে একজোড়া চকচকে চোখ দেখতে পেল। একটা লোক, মিশমিশে কালো গায়ের রং। তনয়ার মনে হলো সে ভূত দেখছে। চিৎকার করে উঠল সে। নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। মিতা অন্যদিকে তাকাচ্ছিল। এসবের কিছুই তার নজরে আসেনি। মাত্র কয়েক মুহূর্তে সবটা ঘটে গিয়েছিল। সে প্রথম শুনল তনয়ার চিৎকার, তারপর পায়ের নিচে শুকনো পাতার মজমজ শব্দ তুলে দৌড়ে যাওয়া একটা কালো ছায়া। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। দুজন একে অপরের হাত ধরে যখন বাড়ি ফিরছিল তখন আশ্চর্য এক নিস্তব্ধতা যেন ঢেকে দিয়েছিল পথঘাট। কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। পুরো গ্রাম কি ঘুমিয়ে গেল? তারা বহুক্ষণ হেঁটেও যেন বাড়ি পৌঁছতে পারছিল না। অবশ্য তারা গিয়েছিল এমন পথ ধরে যেদিকে দিয়ে গ্রামের লোকজন কম চলাচল করে। হয়তো ওদের ভাগ্য কিংবা কোনো অদৃশ্য টানে পথে তাদের সাথে দেখা হওয়া প্রথম ব্যক্তিটি ছিল স্বরূপ। প্রথমে সে ভীষণ অবাক হলো, তারপর কাছে এসে মিতাকে জিজ্ঞেস করলো, তোরা এখানে কেন? মিতা উত্তর দিতে পারছিল না। তনয়া তখনও কাঁপছে, তার চোখ ভেজা। অন্ধকার তখনও পুরোপুরি জেঁকে বসেনি। মৃদু আলোয় স্বরূপের চোখে তনয়ার ফ্যাকাশে মুখের ভাব ধরা পড়ে গেল। সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার তনয়া? স্বরূপ তনয়ার অপর হাতটা ধরল। ওর এক হাত মিতার হাতে ধরা ছিল। দুজন দুদিক দিয়ে তাকে ধরে নিয়ে যখন বাড়ি ফিরল তখন বাড়ির লোক আলো নিয়ে তাদের খুঁজতে বের হতে যাচ্ছে। গমগমে পরিবেশে এসে মিতার ভয় অনেকটা কেটে গেল। তবে বাড়িতে ঢুকায় সবার কাছ থেকে একগাদা বকুনি খেতে হলো তাকে। চুপচাপ শুনে গেল সে, একটা শব্দও করলো না। তার মুখের ভয়ার্ত ভাবটা কেউ খেয়াল করলো না। খেয়াল করলেও তারা ধরে নিত বকা খেয়ে ভয় পেয়েছে মেয়েটা। স্বরূপ তনয়াকে ঘরে রেখে এসে মিতাকে পাকড়াও করলো। এবার বলো কি হয়েছে? মিতা সবটা খুলে বলল তাকে। লোকটাকে সে চিনতে পেরেছিল। এই গ্রামেরই লোক, বখাটে ধরনের। গ্রামের মেয়ে বউদের প্রায় উত্ত্যক্ত করে থাকে। কিন্তু ওর বাবা ধনী লোক। গ্রামের অনেকেই তার কাছে সুদে টাকা ধার করে, জমি বন্ধক রাখে। কারো সাহস হয় না ওর বিরুদ্ধে কিছু করার। লোকটা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। স্বরূপ সব শুনে খুব ঠান্ডা গলায় মিতাকে বলল, তুই তোর ভাবির কাছে গিয়ে বস, আমি আসছি। মিতা তার কথা মতো ভাবির ঘরে চলে গেল। সেখানে তনয়া একা নয়, কিছু মহিলা বসে খোশ গল্প করা শুরু করে দিয়েছিল। তনয়ার মুখের অনেকটা তখনও ঘোমটায় ঢাকা। কেউ খেয়াল করেনি তার চোখে অল্প করে জল জমেছে, হাত মৃদু মৃদু কাঁপছে। মিতা ভাবির পাশে গিয়ে বসে তার হাত শক্ত করে চেপে ধরল। সময় কতটা পেরিয়েছিল তাদের খেয়াল নেই। এক সময় বাড়ির উঠোনে চিৎকারে আর ধস্তাধস্তির শব্দে ভেতর থেকে সবাই বেরিয়ে এলো। উঠোনে মিশমিশে কালো একটা লোককে এনে ফেলা হয়েছে। লোকের শরীর রক্তাক্ত, তার উপর চড়াও হয়ে থাকা স্বরূপের গাল কেটেও রক্ত বের হচ্ছে। কিন্তু তার উপর কোনো অসুর ভর করেছে যেন। শক্ত সামর্থ্য গ্রাম্য লোকটাকে সে শুইয়ে ফেলে প্রবল আক্রোশে এক একটা ঘুষি বাগিয়ে দিচ্ছে। কয়েকজন গ্রামের লোক ওদের পিছু পিছু চলে এসেছিল।
বাড়ির লোকে আর আশেপাশের আরো কিছু লোক এসে ওদের লড়াই থামালো। স্বরূপের কথা মতো লোকটাকে বেঁধে ফেলা হলো উঠোনের আম গাছের সাথে। স্বরূপ তখনও হাঁপাচ্ছে, ঘাম আর রক্তে তার শার্ট ভিজে চুপচুপ হয়ে গেছে। তবে সে বসলো না, গ্রামের লোকের প্রশ্নের জবাবে বলল, ও আমার স্ত্রীকে উত্ত্যক্ত করেছে। ও গ্রামের আরও মহিলাদের জ্বালাতন করে। আপনারা কিছু না বললে সেটা আপনাদের ব্যাপার, আমি তো সহ্য করব না এসব। তার কথায় অনেকেই সায় দিল। কিছু মহিলা সেখানেই বলে ফেলল সিরাজ তাদের সাথে কি করেছে। মিছমিছে কালো ভূতের মতো অন্ধকারের সাথে মিশে যেতে চাওয়া সিরাজ নামক লোকটা তখনও কুতকুতে হলুদ চোখ তাকিয়ে আছে তাদের দিকে। স্বরূপের ইচ্ছে হলো ওর চোখ দুটো অন্ধ করে দিতে। স্বরূপের ইচ্ছে হলো সিরাজের প্রথম বিচার হবে, তারপর তাকে ছাড়া হবে। কিন্তু সেসব কিছু হলো না। সিরাজের বাবা নিজেই এসে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। ছেলেকে ছেড়ে দেবার জন্য মিনতি করে বলে গেলেন আর কখনো এমন হবে না। লোকটার এমন কাণ্ডের কারণ ছিল। স্বরূপের মা এলাকায় কম প্রভাবশালী নন। গ্রামের একটা মাত্র স্কুলটাই তিনি পড়েছেন। গ্রামে তিনি বাদে বাকি যে কজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন সবাই স্বরূপের মায়ের পক্ষেই থাকবেন। সেক্ষেত্রে ছেলের এবারে দোষ ঢাকার চেষ্টা করল, উল্টে তিনি নিজেই বিপদে পড়তে পারতেন। স্বরূপের রাগ কমল না, তবু সে নিজেকে সামলে নিয়ে ঘরে ঢুকলো। তখনও তার গা ভেজা, গায়ে লেগে থাকা রক্তটা কতকটা তার কতকটা সিরাজে। তার মাথা ব্যথা করছিল প্রচণ্ড। সারাদিন কাজ করার পর এই ঝক্কিতে কাহিল লাগছিল। মাথাকে বসিয়ে হাত আর গালের কাটা জায়গায় স্যাবলম দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তনয়া তখনও চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে সবটা দেখছিল সে। স্বরূপ ঘরে গিয়ে জামা বদলে এসে দেখল খাবার বেড়ে ফেলেছেন মা। ওরা একসাথে বসে খেয়ে নিল। তারপর কিছু লোক স্বরূপের সাথে কথা বলতে চাওয়ায় সে বাইরে চলে গেল। তনয়া নিজের ঘরে গেল না, তার প্রচণ্ড ভয় করছে। সে শাশুড়ি মায়ের নিষেধ সত্ত্বেও তার সাথে হাতে হাতে কাজ করলো। কাজ শেষে তার ঘরে গিয়ে বসে রইল। মা বুঝলেন ওর মনের অবস্থা, পাশে বসে সান্ত্বনা দিলেন অনেকক্ষণ, গল্প শোনালেন নিজের। যখন স্বরূপের বাবা মারা গেল তখন তাকেও কম যন্ত্রণা সহ্য করতে হয়নি। গ্রামে দু একজন লোক উঠে পড়ে লেগেছিল তাকে বিয়ে করতে। কত কিছু সহ্য করছেন তিনিই জানেন। তনয়া মাকে জড়িয়ে ধরল এবার। এটা তার মা নয়, স্বরূপের মা। তাতে কিছু যায় আসে না, মায়েদের গায়ে মা ঘ্রাণটা থেকেই যায়, সে যার মাই হোক না কেন। স্বরূপ অনেক রাতে ঘরে ফিরল। তনয়াকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখলো সে মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে আছে। স্বরূপ যেতেই মা তাকে পাঠিয়ে দিলেন। শুয়ে পড়ার আগে তনয়া বলল, আজকে লাইটটা জ্বালানো থাকো। না তনয়া, আজও লাইট বন্ধ থাকবে। তোমার ভয় কাটাতে হবে। ভয় জিইয়ে রেখে কোনো লাভ নেই, আর আমি আছি তো। স্বরূপ বিছানায় এসে তনয়ার হাত ধরল। ও তখনও কাঁপছে। স্বরূপ জড়িয়ে ধরল তাকে, শক্ত করে ধরে রাখলো। তনয়া স্বরূপের বুকে মাথা রেখে পুপিয়ে কেঁদে উঠল, বলল, আমি খুব ভয় পেয়েছিলাম। ও আমার আঁচল টেনে ফেলে দিয়েছিল। স্বরূপ তার মাথা বুকে চেপে পড়ল। ভয় নেই, আর কেউ কিছু করবে না তোমার। তুমি থাকবে তো আমার সাথে? হ্যাঁ তনয়া, আমি আর কখনো তোমাকে একা ছাড়বো না, কোনোদিনও না। তনয়া কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। স্বরূপ ক্লান্ত ছিল, তার চোখেও ঘুম নেমে এলো একসময়। সে আজ একটু আগে তনয়াকে যে ওয়াদা করেছিল সেটা নিজের অজান্তেই করেছিল। সচেতন মস্তিষ্কে যে ছেলেটা মনে প্রাণে চাইছিল মেয়েটা তার সাথে থেকে আফসোস করে মরে যাক, তাকে সে সারা জীবন কাছে থাকার ভরসা দিত না। শেষ রাতে ঘুম ভাঙল তনয়ার। গতকালের রেশ মনের মধ্যে কেমন যেন ভয় জাগিয়ে রেখেছে তার। সে ডেকে তুলল স্বরূপকে। কি হয়েছে? ঘুম জড়ানো গলায় প্রশ্ন করল স্বরূপ। তনয়া উত্তর দিল, নামাজ পড়বো। পড়ো। বলে উল্টো দিকে ফিরে শুলো স্বরূপ। তনয়া এবার ধাক্কা দিল তাকে। তুমিও পড়বে, ওঠো। এখন উঠতে পারবো না, ঘুম হয়নি। পরে ঘুমিও আবার, এখন ওঠো প্লিজ। স্বরূপ তনয়ার বালিশটা টেনে নিয়ে মাথার উপর চেপে ধরে কম্বলটা আর একটু টেনে নিল। তনয়ার এবার রাগ হতে লাগলো। আজ তো পাজি লোক তো। সে স্বরূপের হাত ধরে টানাটানি করলো কিছুক্ষণ, কাতুকুতু দেওয়ার চেষ্টা করলো। ঘরের লাইট অন করে দিল। ওর চোখের সামনে মোবাইলে ফ্ল্যাশটা অন করে ধরে রাখলো। শেষ পর্যন্ত কিছুতেই কাজ না হওয়ায় পানি ছিটিয়ে দিল চোখে মুখে। স্বরূপ এবার উঠে বসে চোখ ডলতে ডলতে বলল, কাল রাতে যদি তোমাকে ঘুমাতে দেই তো আমার নাম স্বরূপ না। ওকে, তোমার নতুন নামকরণের ভার আমাকে দিও প্লিজ।
আমার অনেক ইচ্ছা ছিল আমার বরের নাম হবে ঝন্টু মিয়া। উইল ইউ শাট আপ? নো। সরব উঠে বাথরুমে ঢুকলো। তনয় একটু পর বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল, অজু করে বের হবে কিন্তু। তুমি কি অজু করতে পারো? না না, সব তো তুমি একাই পারো, ভেতর থেকে চেঁচিয়ে বলল স্বরূপ। একটু পর বের হলো সে। দেখে মনে হলো অজু করেই বের হয়েছে। তনয় জিজ্ঞেস করলো, মসজিদে যাবে? না, মসজিদ অনেক দূর, ততক্ষণে সময় শেষ হয়ে যাবে। কাল আরো তাড়াতাড়ি ডেকে দিব তাহলে। এখন একটু অপেক্ষা করো, আমি অজু করে আসি, একসাথে নামাজ পড়বো। দুজন একসাথে নামাজ পড়লো। ভোরের আলো ভালো করে ফুটলে তনয় জানালার পর্দা সরিয়ে দিল। ভোরের স্নিগ্ধ শীতল বাতাস ছুঁয়ে গেল তাকে। ঘরটাও আলোকিত হলো। সে মশারি তুলে বিছানা ঝাড়লো, ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললো। স্বরূপ জানালার পাশে একটা চেয়ার টেনে বসে রইল। তনয়ার কাজ শেষ হলে সে পড়ল। জানো, অনেকদিন পর ফজরের নামাজ পড়লাম। কেমন লাগছে? স্বরূপ সেটার উত্তর না দিয়ে বলল, ধন্যবাদ। দুজনের আর কথা হলো না। চুপচাপ পাশাপাশি বসে রইল তারা। তনয়ার গতদিনে ট্রমা অনেকটাই কেটে গিয়েছে, যদিও মন থেকে বিষয়টা মুছতে অনেকটা সময় লাগবে। তবুও প্রাথমিক ভয়টা কেটেই যেতেই শান্তি লাগছে। গ্রামের মানুষের কাজকর্ম দ্রুত শুরু হয়। জানলা দিয়ে লোকজন দেখা যাচ্ছে। সেই আলো ফোটার পর থেকেই সবাই ভোর থেকে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা হতে হতে কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। তাদের শহরের জীবনটাও এমন হলে বেশ হতো। চেষ্টা করা যায় নাকি, স্বরূপকে বলে দেখতে হবে। মায়ের ডাক শুনে সে বেরিয়ে গেছে একটু আগে। আজ বাড়িতে তাদের বিয়ের উপলক্ষে খাওয়া দাওয়া হবে। তনয়াকে তৈরি হতে হবে। রোদে দেখা মিললেও সে গোসল করে ফেলল। তনয়া বিয়েতে বিশাল মেকআপ বক্স উপহার পেয়েছে। স্বরূপের হয়ে কেনাকাটা করে দিয়েছে তার বন্ধুরা। এই মেকআপের জিনিসগুলো সে কিনেছে, তার চয়েস অসাধারণ। সব ভালো ব্র্যান্ডের জিনিস। লিপস্টিক পুরো সেট দিয়েছে, তাতে এত সুন্দর সব রং যে তনয়া খেয়ে ফেলতেই ইচ্ছে করে। সে যখন সাজতে বসেছে তখন গ্রামের অনেক মেয়েরাই এসেছে তাকে সাহায্য করতে, কিন্তু এসব প্রোডাক্ট দেখে কেউ ধরতে সাহস পায়নি। তনয়া একাই সাজগোজ করেছে। তারপর নিজেই বলেছে অন্য যারা সাজবে তারা যেন তার কাছে এসে বসে। এরপর শুরু হলো তার সাজানো। শেষ আর হয় না। তনয়ার মনে হলো যে ভয়াবহ একটা ভুল করে ফেলেছে। বিশাল লাইন পড়ে গেছে সাজবার। তবুও সে হাসি মুখে অনেককে সাজিয়ে দিল। একসময় চাচি এসে হাই হাই করে বললেন, এইটা কি হয়? বউ মানুষ, সবাইরে সাজাইতেছ কেন? বিয়ে অগোনা তোমার। তনয়া হেসে বলছে, সাজাই না চাচি, সমস্যা কি? না, কোনো দরকার নাই, যা সব বাইর হয় এইখান থেকে। তিনি ছাগলকে তারবার মতো করে সবাইকে তাড়িয়ে দিয়ে বললেন, তুমি একটু জিরাও, পরের বাইরের ঘরে নিয়ে যাব। অনেক আত্মীয় স্বজন আসতেছে, খাওয়া হইয়া গেলেই তারা বউ দেখবো। চাচি বের হয়ে গেলে তনয়া মোবাইলটা নিয়ে বসলো। মাকে ফোন করে কথা বলে নিল। কাল থেকে কথা হয়নি। মায়ের কাছে গতকালকের ঘটনা বলতে চায় না সে। এমনিতেই ট্রেন মিস করার ঘটনা শুনে মা ভয় পেয়ে গিয়েছিলেন। একমাত্র মেয়ে বলেই তার এত ভয়। তনয়ার খারাপ লাগছে। বিয়ের পর থেকে মায়ের সাথে একটুও দেখা হলো না। এতদিন সে তার মাকে ছেড়ে কখনো কোথাও থাকেনি। ফোন রেখে তনয়ার খুব কষ্ট হচ্ছিল। মা বাবাকে আজ দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু মা অসুস্থ বলে আসতে পারেনি তারা। তনয়ার বাড়ি যেতে যেতে আরও 4-5 দিন। ততদিন মাকে না দেখে থাকতে হবে। তার চোখে পানি চলে এলো। আরে আরে, নতুন বউ কাঁদে কেন? গ্রাম্য পরিবেশে শহুরে একটা আওয়াজ তনয়াকে একটু অবাক করলো। সে চোখ তুলে দেখলো স্বরূপের বন্ধু মিলি। সব বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া হয়েছিল, তবে সবারই দেখা গেছে কোনো না কোনো সমস্যা। সকালে বলেছিল স্বরূপ ওদের কথা, তবে মিলি আপু যে আসবে সেটা বলেনি। মিলি কাছে এসে তনয়ার চোখে জল মুছিয়ে দিয়ে বলল, বাড়ির কথা মনে পড়ছে? তনয়া মাথা নাড়ল। মিলি তাকে জড়িয়ে ধরে বলল, পড়বি তো, কিন্তু কাঁদলে কি মা আসবে বলো? আরও তার কষ্ট হবে। তুমি খুশি থাকো, দেখবে মাও খুশি থাকবে। তনয়া হাসার চেষ্টা করলো। মিলি বলল, তোমাকে যা সুন্দর লাগছে মেয়ে, তোমার বরের তো সারাদিন তাকিয়ে থাকার কথা। কোথায় সে? এসে তো দেখলাম না। তনয়া অভিমান করে বলল, আপনার বন্ধু কি আর সেরকম মানুষ নাকি? মিলি ম্লান হেসে বলল, ও খুব ভালো মানুষ তনয়া। তুমি যদি ওকে ঠিকঠাক বোঝো তাহলে আর এ কথা মনে হবে না। তনয়া গতকালকের কথা মনে হলো।
মিলিয়াপু হয়তো সত্যি বলেছে। দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটে গেল। সন্ধ্যার অনেকটা পর যখন সব মেহমানরা চলে গেছে তখন ঘরে ঢুকলো তনয়া। ইচ্ছে হলো কোনো জাদু মন্ত্র বলে যদি শাড়িটা বদলে নরম জামা কাপড় পাওয়া যেত। আহা, স্বরূপে দেখা নেই, এখনো হয়তো কাজ করছে। তনয়ার ভীষণ ক্লান্ত লাগছে, যদিও সে বসেই ছিল। তবে কখনো কখনো বসে থাকাটাও খুবই যন্ত্রণাদায়ক। সে উঠে কাপড় বদলে মেকআপ ধুয়ে এলো, বিছানার চাদর বদলে ফেললো। আজ এত মানুষ এসেছে যে এটাতে শোয়াই যেত না। কাজ করতে করতে সে আরো বেশি ক্লান্ত হয়ে পড়লো। সে মাথা রাখতেই চোখে ঘুম জড়িয়ে এলো। হঠাৎ একটা শব্দে চমকে উঠল সে। নাকি একটা সুরে কেউ যেন গান গাইছে। কান পাতলা তনয়া। গান নাকি কিছু একটা বলছে। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। বিছানায় পা উঠিয়ে বসলো। আবারও ভালো করে শোনার চেষ্টা করলো। একসময় কথাগুলো একটু একটু করে স্পষ্ট হয়ে এলো। স্বরূপ, কোথায় তুমি? তোমার ঘরে কি এটা? তুমি নেই কেন? ও স্বরূপ, তুমি বিয়ে কেন করেছো? আমি তোমাকে বলেছিলাম না সতীনের ঘর করবো না। তনয়া স্পষ্ট স্বরে বলল। কে কে কথা বলে? কে? কণ্ঠটা একটু থামলো, তারপর কাঁচের চুড়ি ভাঙার মতো রিনরিনে কণ্ঠে বলে উঠল সে। আমি চন্দ্রাবতী, তোমার সতীন গো, সতীন। তনয়া বুঝতে পারছিল না শব্দটা আসছে কোথা থেকে। তবে কি স্বরূপ সত্যি বলেছিল? কেউ আছে এরকম? ঘরের আলো অন্যরকম লাগছে, মনে হচ্ছে চারিদিক ছায়ায় জেগে উঠলো, নাচানাচি করছে। তনয়া ফুঁপিয়ে উঠল, ভয়ে তার গা শিরশির করছে। কতক্ষণ এভাবে কাটলো জানে না তনয়া। একসময় দরজা খুলে গেল। স্বরূপ ঢুকে তাকে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।